সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আগের ক্লাসগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করেছো। আশা করি যে সবাই নিয়মিত ক্লাস করছি। তো এসো আজকে আমরা ক্লাসে আলোচ্য টপিকসগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। আজকের আলোচ্য বিষয়গুলো হচ্ছে, আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি, তৃতীয় অধ্যায়। আমরা জৈব রসায়নের তৃতীয় অধ্যায়টা আমরা আজকে করব। তো তৃতীয় অধ্যায়ের শুরুতে আমরা সিলেবাস সম্পর্কে একটু ধারণা নিব। আমাদের শর্ট সিলেবাস, তাই আমরা সিলেবাসটি ভালো করে জেনে নিব, তারপরে আমরা পড়াশোনা করব সিলেবাস অনুসারে। এরপরে তৃতীয় অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো না জানলেই নয়, সেই বিষয়গুলো অবশ্যই আমাদের একটু জেনে নিতে হবে। আমাদের সৃজনশীল প্রশ্নে ক খ নম্বরের প্রশ্ন এই টপিকসগুলো থাকবে। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট টপিকস, তাই আমি এগুলো একটু আলোচনা করতে চাই। আমাদের হচ্ছে মোল সংখ্যা, মোলারিটি, মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, মোলার আয়তন, অ্যাভোগাড্রো সংখ্যা, তারপরে হচ্ছে প্রমাণ দ্রবণ এবং প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এর মধ্যে কিছু উদাহরণগুলো আমরা দেখব। তো এই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো এসো শুরুতে আমরা সিলেবাসটা জেনে নেওয়ার চেষ্টা করি যে আমাদের শর্ট সিলেবাসে কি রয়েছে। প্রথমত রয়েছে মোলারিটিকে শতকরা ও পিপিএম এককে প্রকাশ করো। শতকরায় প্রকাশ করো মোলারিটিকে এবং পার্টস পার মিলিয়ন পিপিএম এককে প্রকাশ করো। তো এই পিপিএম এককে কিছু ম্যাথ আছে, ঘনমাত্রার প্রকাশক, তো সেগুলো আমরা করার চেষ্টা করব। আমাদের সিলেবাস এটা আছে। অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া এবং প্রশমন বিন্দু। এখানে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যে কি হয় এবং তার প্রশমন বিন্দুটা কেমন হয় সেগুলো গ্রাফের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব। এখানে 4টা গ্রাফ রয়েছে। তো এইগুলো আলোচনা করলে এগুলো সৃজনশীল প্রশ্নে দেখা যাচ্ছে যে গ নম্বর প্রশ্নে সাধারণত থাকে। খুব ইম্পর্ট্যান্ট এবং খুব সহজ, একটু মনোযোগ সহকারে পড়লে খুব ইজিলি এটার অ্যান্সার করা যায়। জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া এবং নির্দেশক। তো জারণ বিজারণ বিক্রিয়া আমরা নবম দশম শ্রেণীতে কিছুটা জেনে আসছি। তো সেই জারণ বিজারণ বিক্রিয়ার আমরা দেখব যে কিছু ব্যাখ্যা দেখব। জারণ বিজারণ বিক্রিয়া একসাথে ঘটে, অর্থাৎ যুগবদ্ধভাবে ঘটে, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার মাধ্যমে কিছু সমীকরণের সমাধান করে আমরা বিক্রিয়া করে সমীকরণের মাধ্যমে করব। তারপরে নির্দেশকের কাজ দেখব, নির্দেশক আসলে কি। অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ায় নির্দেশক ব্যবহার করা হয়ে থাকে, সেখানে আমরা নির্দেশকের পরিচয় পাবো। এরপরে প্র্যাকটিক্যাল অংশ তোমাদের বইয়ে দেওয়া আছে। প্র্যাকটিক্যাল অংশ যে টাইট্রেশনের মাধ্যমে অজানা দ্রবণে অ্যাসিড ক্ষারের পরিমাণ নির্ণয়। তো এটা আমরা প্র্যাকটিক্যাল হিসেবেও জানবো এবং থিওরির মাধ্যমেও জানবো, যেহেতু সিলেবাস একেবারেই শর্ট। তো জারণ বিজারণ টাইট্রেশনের মাধ্যমে দ্রবণে বিদ্যমান ধাতব আয়নের পরিমাণ নির্ণয়। এখানে আসলে ম্যাথমেটিক্স আছে, জারণ বিজারণের কিছু ম্যাথমেটিক্স আছে যেগুলো আমরা প্র্যাকটিক্যালিও জানবো এবং আমাদের থিওরিটিক্যালিও আমরা এই ম্যাথগুলো শেখার চেষ্টা করব। তো আশা করি এই অধ্যায় থেকে তোমাদের দুটি বা দেড় থেকে দুটা সৃজনশীল থাকবে। তো যদি তোমরা নিয়মিত পড়াশোনা করো, খুব ইজিলি এই অধ্যায় থেকে সৃজনশীলের একটা সৃজনশীল তুমি আনসার করতেই পারবে। খুব ইজিলি তুমি একটা সৃজনশীল আনসার করতে পারবে। তো এসো আমরা এখন মূল পড়ায় চলে যাই। সিলেবাসটি আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। এই সিলেবাস অনুসারে আমরা পড়ব, তবে যে ইম্পর্ট্যান্ট কিছু টপিকস যেগুলো ছাড়া সৃজনশীল প্রশ্ন করার সময় এই টপিকসগুলো স্যারদের মাথায় চলে আসে যে যখন আমরা প্রশ্ন করতে বসি তখন আমাদের এই টপিকসগুলো, বেসিক যে টপিকসগুলো, এগুলো আমাদের চলেই আসে। সুতরাং এই টপিকসগুলো আমাদের অবশ্যই পড়তে হবে। আমরা যখন হায়ার এডুকেশনে যাব তখন আমাদের এই টপিকসগুলো আসবে। তো আমরা এই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। মোল আমরা যদিও নবম দশম শ্রেণীতে এগুলো পড়ে এসেছি অনেকটা, তারপরে আমরা আবার চেষ্টা করব। তো
তো মোল হচ্ছে কি, কোনো পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে বলা হয় মোল। কোনো পদার্থের আণবিক বা পারমাণবিক ভর, কারণ অণুর ভরকে আমরা আণবিক ভর বলে থাকি, আর পরমাণুর ভরকে বলা হয়ে থাকে পারমাণবিক ভর। তাহলে কোনো পদার্থের পারমাণবিক বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে বলা হয় ওই পদার্থের মোল। আর আমরা এটাও জানি যে পদার্থের পরিমাণের একক মোল। আমরা ফিজিক্সের ক্ষেত্রে দেখছি পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। তাহলে আণবিক ভর, ধরো আমরা এখানে অক্সিজেন একটা অণু হিসেবে জানি, অক্সিজেন O2। আবার আমরা আয়রন Fe, এটা একটা পরমাণু। তাহলে এর আণবিক ভর হচ্ছে, আমরা জানি যে এর পরমাণু আণবিক ভর 32। তাহলে এই 32 হচ্ছে আণবিক ভর। এই 32কে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে 32 গ্রাম। এই 32 গ্রাম হচ্ছে অক্সিজেনের 1 মোল। তাহলে অক্সিজেনের 1 মোল আমরা বলতে পারি, অক্সিজেনের 1 মোল হচ্ছে 32 গ্রাম। একইভাবে এই আয়রনের পারমাণবিক ভর হচ্ছে 55.85। তাহলে এই পারমাণবিক ভরকে আমি যদি গ্রামে প্রকাশ করি তাহলে কি পাবো, পারমাণবিক এর যে 1 মোল, এই পরমাণুর 1 মোল পাবো আমরা। তো একইভাবে আমরা বিভিন্ন ধরনের উদাহরণ আমরা জানি। আমরা পারমাণবিক আণবিক ভর জানি যে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে, এখানে কার্বনের হলো 12, অক্সিজেনের হলো 16 দুগুণী 32। তাহলে 12 আর 32 হচ্ছে 44। তাহলে এই 44 হচ্ছে এর আণবিক ভর। এই আণবিক ভরকে আমি যদি গ্রামে প্রকাশ করি তাহলে পাবো 1 মোল। 1 মোল কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44 গ্রাম, 44 গ্রাম। 1 মোল কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি 44 গ্রাম। এভাবে আমরা সকল পদার্থের আণবিক বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করে তার মোল বের করতে পারি, 1 মোল। ওকে, তাহলে আমরা মোল আশা করি যে সবাই মনে হয় বুঝতে পেরেছি। এখন পরবর্তী টপিকস হচ্ছে আমাদের যে মোল সংখ্যা। মোল সংখ্যা কি? কোনো পদার্থের বা কোনো যৌগের মধ্যে কোনো পদার্থের পরিমাণকে তার আণবিক ভর দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায়, তাহলে মোল সংখ্যা আমরা দেখি। মোল সংখ্যা, মোল সংখ্যা হচ্ছে আমরা m দিয়ে প্রকাশ করি, স্মল n দ্বারা। তাহলে কোনো পদার্থের পরিমাণ, এই পদার্থের পরিমাণকে আমরা W ধরলাম, কোনো একটা পদার্থের পরিমাণকে W ধরলাম, আর আণবিক ভরকে ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে মোল সংখ্যা হচ্ছে W ডিভাইডেড বাই M, অর্থাৎ হচ্ছে পদার্থের পরিমাণ ডিভাইডেড বাই হচ্ছে আণবিক ভর। আমরা যদি দেখি যে একটা যৌগের মধ্যে বা কোনো একটা সিস্টেমে অক্সিজেনের 64 গ্রাম রয়েছে, ধরলাম অক্সিজেনের 64 গ্রাম রয়েছে। এখন এই 64 গ্রাম এর অক্সিজেন আমরা যদি বলি এখানে কত মোল অক্সিজেন রয়েছে, তাহলে আমরা অক্সিজেনের 64 গ্রামকে অক্সিজেনের আণবিক ভর 32 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা মোল পেয়ে যাব এখানে 2 মোল। তাহলে আমরা বলতে পারি সিস্টেমটিতে 2 মোল অক্সিজেন রয়েছে। তো একইভাবে অন্য পদার্থেরও মোল সংখ্যা আমরা নির্ণয় করতে পারি। তো আশা করি যে মোল সংখ্যা আমরা টার্মটা বুঝতে পেরেছি। এখন খুব ছোট ছোট সংখ্যা, আমাদের এই বিষয়গুলো জেনে রাখতে হবে, কারণ এগুলো সৃজনশীলের ক নাম্বারে আসে, কিছু কিছু কোনোটা আসে খ নাম্বারে। আমরা এরপর দেখব মোলারিটি। মোলারিটি খুব ভালোভাবে বুঝতে হবে আমাদের, মোলারিটি। আচ্ছা, মোলারিটি, তো মোলারিটি কি আমরা বোঝার জন্য আমরা একটা টেস্ট টিউব নিই। এই টেস্ট টিউবে একটা নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে, ধরলাম সেই তাপমাত্রাটা রুম টেম্পারেচার বা স্বাভাবিক তাপমাত্রা। তো এই টেস্ট টিউবের মধ্যে রয়েছে 1 লিটার দ্রবণ রয়েছে, বা 1 লিটার বা 1000 মিলিলিটার। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে বলা হয় মোলারিটি। তাহলে সংখ্যাটা কেমন, যে 1 লিটার দ্রবণে
দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা। তাহলে এই দ্রব্যের মোল সংখ্যা, এখানে মোল সংখ্যা হচ্ছে, ধরো আমরা ধরলাম হচ্ছে 1 মোল। 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে বলা হয় মোলারিটি। 1 লিটার, আবার আমি বলি, 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে বলা হয় মোলারিটি। মোলারিটিকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। মোলারিটি, মোলারিটির ঘনমাত্রা ক্যাপিটাল এম। তো এই হচ্ছে মোলারিটি, মূলত যে 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে বলা হয় মোলারিটি। এখন এই মোলারিটি থেকে আবার কিছু সংজ্ঞা আমরা মনে রাখার চেষ্টা করতে পারি। মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, তারপরে হচ্ছে ডেসি মোলার দ্রবণ। এই তিনটা টপিকগুলো আমরা মোলারিটি থেকে আমরা খুব সহজে মনে রাখতে পারি যে 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে বলা হয় মোলার দ্রবণ। মোলার দ্রবণ কি? মোলার দ্রবণ হচ্ছে যে 1 লিটার দ্রবণে মোলার দ্রবণ, 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে কি বলা হয়ে থাকে? মোলার দ্রবণ। নির্দিষ্ট তাপমাত্রা অবশ্যই বলতে হবে যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দ্রবীভূত 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে বলা হয়, সেই দ্রবণকে বলা হয় মোলার দ্রবণ। এখন মোলার দ্রবণের মোলারিটি হচ্ছে, মোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে মোলারিটি। মোলার দ্রবণের ঘনমাত্রা মোলারিটি। এখন আমরা ডেসিমোলার, সেমিমোলার দ্রবণের সংজ্ঞা এভাবে জানতে পারি, মানে এভাবে বলতে পারি যে 1 লিটার দ্রবণে অর্ধমোল, সেমি মানে হচ্ছে কি অর্ধ, মানে হাফ। তাহলে 1 লিটার দ্রবণে যদি সেমিমোলার দ্রবণ, দেখো সেমি মোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ কি? 1 লিটার দ্রবণে, এটাও 1 লিটার দ্রবণে থাকবে 0.5 মোল, অর্থাৎ অর্ধমোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে বলা হয় সেমি মোলার দ্রবণ। 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে বলা হয় সেমি মোলার দ্রবণ। আর ডেসিমোলার দ্রবণ কি? ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ হচ্ছে যে 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে 0.1 মোল, অর্থাৎ 1 মোলের 10 ভাগের 1 ভাগ। ডেসি মানে হচ্ছে দশমাংশ, অর্থাৎ 1 লিটার দ্রবণে 0.1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে বলা হয় ডেসিমোলার দ্রবণ। তাহলে একসাথে আমরা তিনটাই মনে রাখতে পারবো। মোলারিটির সংজ্ঞা থেকেই আমরা এই তিনটাই মনে রাখবো যে মোলার দ্রবণ হচ্ছে 1 লিটারে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে বলা হয় মোলার দ্রবণ। যদি 1 লিটারে 0.5 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে বলা হয় সেমিমোলার দ্রবণ। এবং 1 লিটারে যদি 0.1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তখন তাকে বলা হয় ডেসিমোলার দ্রবণ। এভাবে আমরা তিনটি সংজ্ঞাই খুব সহজে মনে রাখতে পারবো। এখন আমরা পরের টপিকস কি রয়েছে? মোলার আয়তন। আসলে গ্যাসের মোলার আয়তন হয়ে থাকে, আমরা গ্যাসের মোলার আয়তন দেখি। গ্যাসের মোলার আয়তন, গ্যাসের মোলার আয়তন। গ্যাসের মোলার আয়তন কি? নির্দিষ্ট তাপমাত্রায় এবং চাপে সকল পদার্থের বা সকল গ্যাস একটা নির্দিষ্ট আয়তন দখল করে। সকল গ্যাসই একটা নির্দিষ্ট আয়তন দখল করে থাকে। নির্দিষ্ট তাপমাত্রায় এবং চাপে সকল গ্যাসই একটি নির্দিষ্ট আয়তন দখল করে থাকে। এই যে নির্দিষ্ট আয়তন, সেই নির্দিষ্ট আয়তনকে বলা হয় মোলার আয়তন। কিরকম মোলার আয়তন? দেখো, আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস আমরা এখানে দেখি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপ, এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, 1 বায়ুমণ্ডলীয় চাপ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপে সকল গ্যাসের আয়তন হয়ে থাকে 22.4 লিটার। সকল গ্যাসেরই আয়তন হয় 22.4 লিটার। তো এই 22.4 কে আবার এভাবে লেখা যায় 22,414 সেন্টিমিটার কিউব।
এভাবে লেখা যায়। আচ্ছা, তো আমরা এটা জানি যে লিটার হিসেবে শিখি যে 22.4 লিটার। তো আবার দেখা যাচ্ছে যে তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয়, এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। আমরা এটা উদাহরণ দিয়ে দেখব। আমরা যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং ওয়াট অ্যাটমসফিয়ার হয়, হ্যাঁ, তাহলে এর মোলার আয়তন আবার চেঞ্জ হয়ে যায়। এখানে 24.789 লিটার হয়ে যায়। অর্থাৎ তখন আয়তন চেঞ্জ, তাপমাত্রা বৃদ্ধি করার কারণে এখানে মোলার আয়তন চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে ধরো কার্বন ডাই অক্সাইডের 1 মোল কত। কার্বন ডাই অক্সাইডের 1 মোল আমরা একটু আগে দেখেছি যে 44 গ্রাম। তাহলে এই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন হচ্ছে 22.4 লিটার। অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে যদি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড রাখা যায়, তাহলে তার আয়তন হবে 22.4 লিটার। অর্থাৎ 22.4 লিটার আয়তনের জায়গা দখল করবে কার্বন ডাই অক্সাইড। আবার আমরা যদি বলি হাইড্রোজেন H2 এর আণবিক ভর হচ্ছে 2 গ্রাম আর 1 মোল হচ্ছে 2 গ্রাম। তাহলে এই 2 গ্রামের হাইড্রোজেনেরও আয়তন হবে 22.4 লিটার। আশা করি যে আমরা ব্যাপারটা বুঝতে পারছি। পানি ধরো জলীয় বাষ্প H2O, তো H2O এখানে 16/18, তাহলে এখানে এই জলীয় বাষ্পের 1 মোল হচ্ছে 18 গ্রাম, সেই 18 গ্রাম হচ্ছে 22.4 লিটার আয়তন দখল করবে যদি সেটি কত 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ার চাপে হয়। যদিও এখানে এই জলীয় বাষ্পটা 0 ডিগ্রি সেলসিয়াসে আসে না, সুতরাং এই উদাহরণটা আমরা দিব না। আমরা অন্যান্য আরো অনেক গ্যাস রয়েছে সেই গ্যাসের কথা চিন্তা করতে পারি, যেমন নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28, তাহলে 28 গ্রাম 22.4 লিটার আয়তন দখল করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি যে ব্যাপারটা বুঝতে পেরেছি যে এখানে হচ্ছে যে গ্যাসই হোক না কেন, তার মোলার আয়তন মোলার ভর যাই হোক না কেন, আণবিক ভর যাই হোক না কেন, তো সেটি হচ্ছে এই একই আয়তন অর্থাৎ 22.4 লিটার আয়তন দখল করে। এটাকে বলা হয় গ্যাসের মোলার আয়তন। তো এই তাপমাত্রা বৃদ্ধি করলে আবার এই মোলার আয়তন বৃদ্ধি পায়। তো প্রশ্ন এমনও আসে যে মোলার আয়তন তাপমাত্রার উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। তো আমরা দেখি যে মোলার দ্রবণ বা মোলার আয়তন তাপমাত্রার উপর নির্ভরশীল। মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল, এরকম একটা প্রশ্ন আসে যে মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এটা মনে রাখতে হবে যে তাপমাত্রা বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি পায়। হ্যাঁ, দেখতে পাচ্ছি না তাপমাত্রা বৃদ্ধি, এখানে 0 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস করলাম, তখন হচ্ছে আয়তন এখানে বেড়ে গেছে। তাহলে আয়তন যেহেতু বৃদ্ধি পায়, সুতরাং হচ্ছে মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল। এই তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখার চেষ্টা করব যে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস, অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা কি? সকল পদার্থের 1 মোল পরিমাণে সমান সংখ্যক অণু থাকে। সেই পদার্থটা হতে পারে অণু, হতে পারে পরমাণু, হতে পারে আয়ন। সকল পদার্থের অর্থাৎ অণু, পরমাণু, আয়ন যে অবস্থায় থাকে না কেন, তার 1 মোল পরিমাণে সমান সংখ্যক অণু থাকে বা পরমাণু থাকে বা আয়ন থাকে। হ্যাঁ, অর্থাৎ কণা আমরা বলতে পারি সকল পদার্থের 1 মোল পরিমাণে সমান সংখ্যক কণা থাকে। এই সংখ্যাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বারকে Na দ্বারা প্রকাশ করা হয়। Na হচ্ছে অ্যাভোগাড্রো, n দিয়ে বোঝাচ্ছে নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে Na এবং এর নির্দিষ্ট একটা মান আছে 6.022 into 10 to the power 23। 6.022 into 10 to the power 23 হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার।
তো দেখা যাচ্ছে যে 1 মোল অক্সিজেনের আমরা জানি হচ্ছে 32 গ্রাম হয়। তাহলে এই 32 গ্রাম অক্সিজেনে এই 6.022 ইন্টু 10⁻23 টি অক্সিজেন অণু থাকে, এতটি অক্সিজেন অণু থাকে। আবার আমরা যদি বলি যে 1 গ্রাম হাইড্রোজেন পরমাণুতে 1 গ্রাম হাইড্রোজেন পরমাণুতে এখানেও 6.022 ইন্টু 10⁻23 টি হাইড্রোজেন পরমাণু থাকে। আমরা একটু বোঝার চেষ্টা করব। উপরেরটিতে রয়েছে যে 32 গ্রাম অক্সিজেনে এতটি অক্সিজেন অণু থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে 1 গ্রাম হাইড্রোজেন পরমাণুতে ওই একই সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকে। আর যদি আমরা আয়নের কথা বলি, যে ধরো যে সালফেট আয়ন, তাহলে এখানে আমরা যদি বলি সালফেট আয়নকে আমরা যদি গ্রামে প্রকাশ করি তাহলে কত হচ্ছে 16 আর 4 16 64, তাহলে 5 16 80, তাহলে 80 গ্রাম সালফেট আয়নে হ্যাঁ ওই সেম সংখ্যক কি থাকে বলো, সালফেট আয়ন থাকে। অর্থাৎ অণু, পরমাণু, আয়ন যাই আমরা বলি না কেন, গ্রামে প্রকাশ করলে ওই পরিমাণে বা 1 মোলে অত সংখ্যক কি থাকবে, অণু, পরমাণু বা আয়ন থাকে। এই সংখ্যাটাকে বলা হয় থাকে অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো নাম্বার। তো আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। অ্যাভোগাড্রো সংখ্যা কারো কোনো কোয়েশ্চেন মনে হয় যে থাকার কথা না, সবাই আশা করি যে ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব প্রমাণ দ্রবণ। দেখো প্রমাণ দ্রবণ, প্রমাণ কথাটার সাথেই সংখ্যাটা রিলেটেড, যে প্রমাণ অর্থাৎ যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্টভাবে জানা থাকে তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। সংজ্ঞাটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে, এই কারণে দেওয়া যে যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্টভাবে জানা থাকে তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। তো এই যে প্রশ্ন আসে যে মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো, তাহলে প্রমাণ দ্রবণ কাকে বলে? যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্টভাবে জানা থাকে তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। আর মোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার দ্রবণ, সুতরাং মানে এটা নির্দিষ্টভাবে জানা থাকে যেটা 1 মোলার দ্রবণ থাকে, সুতরাং তাকে মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। সেমি মোলার দ্রবণ একইভাবে 0.5 মোল দ্রবণ থাকে, সুতরাং সেমি মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। ডেসিমোলার দ্রবণ 0.01 মোল দ্রবণ থাকে, সুতরাং ডেসিমোলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ। এইভাবে প্রমাণ দ্রবণ কাকে বলে এবং ছোট কোয়েশ্চেন আসে যে একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো, খ নম্বরে আসে। খুব ছোট কোয়েশ্চেন এবং অ্যান্সারটা খুব ইজি, খুব সহজেই 2 মার্কস পাওয়া যায়। এরপরে আমরা দেখব প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? যে সকল পদার্থের ঘনমাত্রা চেঞ্জ হয় না, অর্থাৎ যে সকল পদার্থ বায়ুমণ্ডলের যে উপাদান সেই উপাদান দ্বারা আক্রান্ত হয় না। তাহলে বায়ুমণ্ডলের উপাদান কি কি রয়েছে? আমরা জানি বায়ুমণ্ডলের উপাদান রয়েছে, কি কি আছে বলতো? জলীয় বাষ্প আছে, H2O আছে, আর কি আছে? অক্সিজেন আছে, কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে। তাহলে যে সকল পদার্থের ঘনমাত্রা এই বায়ুমণ্ডলের উপাদান দ্বারা আক্রান্ত হয় না বা বায়ুমণ্ডলের উপাদান এর সাথে বিক্রিয়া করে না, যে সকল পদার্থ, তাদেরকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এবং প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। এরা হচ্ছে, এদের যেহেতু ঘনমাত্রা চেঞ্জ হয় না, সুতরাং এদের ভর নির্দিষ্ট থাকে, এদের ভর চেঞ্জ হয় না। ঘনমাত্রা চেঞ্জ না হওয়ার কারণে এদের ভর চেঞ্জ হয় না।
এরা দীর্ঘদিন যাবৎ পরিবেশে বিশুদ্ধ অবস্থায় থাকে, অর্থাৎ ল্যাবরেটরিতে এদের তৈরি করে রেখে দিলে এদের পরিবর্তন হয় না, এদের বহুদিন পরেও আমরা ব্যবহার করলে এদেরকে একই অবস্থায় পেয়ে থাকি। এরা পানিগ্রাহী হয় না, অক্সিজেন দ্বারা এটা জারিত হয় না, কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে না। তো এরা কোনো ধরনের এখানে পরিবর্তন না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে রাসায়নিক নিক্তিতে এদেরকে সঠিকভাবে ভর মেপে এই পদার্থগুলোকে হচ্ছে ব্যবহার করা যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাসায়নিক নিক্তির কোনো ধরনের কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না, অর্থাৎ রাসায়নিক নিক্তির ক্ষয় করে না। তো এই কারণে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো এটা খুব ইম্পর্ট্যান্ট। আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো কি কি সেগুলো আমাদের একটু জানতে হবে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো কি কি? এগুলো হচ্ছে বায়ুর উপাদান। এই বায়ুর উপাদান দ্বারা এগুলো আক্রান্ত হয় না বা বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে না। কি কি? পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। অক্সালিক অ্যাসিড H2C2O4, অক্সালিক অ্যাসিড, এটাকে আমরা যদি গাঠনিক সংকেত আকারে লিখতে চাই COOH, এভাবে আমরা লিখতে পারি অক্সালিক অ্যাসিড। তোমরা এগুলো পড়েছো। তারপরে হচ্ছে সোডিয়াম অক্সালেট, Na2C2O4, সোডিয়াম অক্সালেট। তারপরে হচ্ছে সোডিয়াম অক্সালেট, সোডিয়াম কার্বনেট, এগুলো ইত্যাদি। এগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এগুলো ইম্পর্ট্যান্ট, বাকি আরো কিছু থাকতে পারে। তো এগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তোমরা মুখস্থ রাখবে এগুলো, কারণ অবজেক্টিভে দিয়ে থাকে যে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আবার দেখা যাচ্ছে যে এইভাবে প্রশ্ন হয় যে পটাশিয়াম ডাইক্রোমেটকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন? তাহলে এরকম যদি প্রশ্ন হয় 6 নম্বরের জন্য, তাহলে তুমি আনসার করবে এভাবে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের সংজ্ঞা আগে বলবে যে সকল পদার্থ পরিবেশের উপাদান অর্থাৎ জলীয়বাষ্প, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে না, যারা পরিবেশে যাদের ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না এবং ঘনমাত্রার পরিবর্তন না হওয়ার কারণে তাদের ভরেরও কোনো পরিবর্তন হয় না, যাদেরকে রাসায়নিক নিক্তিকে মেপে সঠিকভাবে ভর পরিমাপ করা যায়, রাসায়নিক নিক্তি কোনো ক্ষতি করে না এবং দীর্ঘদিন যাবৎ পরিবেশে এটি হচ্ছে একই অবস্থায় থাকে, তাদেরকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো পটাশিয়াম ডাইক্রোমেট এটি বায়ুর পরিবেশের সাথে বিক্রিয়া করে না এবং উপরের বৈশিষ্ট্যগুলো এই পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে থাকে, প্রদান করে থাকে। তো সুতরাং পটাশিয়াম ডাইক্রোমেটকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। এভাবে আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের মতন করে অক্সালিক অ্যাসিড, সোডিয়াম অক্সালেট, সোডিয়াম কার্বনেট, এর প্রত্যেকটা যে কোনোটা আসতে পারে যে এটি একটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যাখ্যা করো। আশা করি যে তোমরা সেই ব্যাখ্যাটা খুব সহজভাবে দিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো কি জেনে নেওয়ার চেষ্টা করব। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে জাস্ট প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বিপরীত। যে সকল পদার্থগুলো বায়ুর উপাদান দ্বারা ক্ষতিগ্রস্ত হয় বা বিক্রিয়া করে বা বায়ুর উপাদানগুলোকে শোষণ করে, সেগুলোকে বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে কোনগুলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? তোমরা অলরেডি জানো যে সকল ধরনের অ্যাসিড, H2SO4, সালফিউরিক অ্যাসিড রয়েছে, তারপরে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম থায়োসালফেট Na2H2O3, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সকল ধরনের অ্যাসিড, আবার ক্ষার রয়েছে, কিছু ক্ষারও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, পটাশিয়াম হাইড্রোক্সাইড,
সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো সকল ধরনের অ্যাসিড এবং ক্ষার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সোডিয়াম থায়োসালফেট সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এগুলো কি করে, এই যে অ্যাসিডগুলো আমরা জানি যে অ্যাসিড হচ্ছে পানিগ্রাহী, পানিগ্রাহী হওয়ার কারণে এই সালফিউরিক অ্যাসিডকে নিরোধক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে ব্যবহার করে, কারণ এটা নিরোধন করে পানিকে অ্যালকোহল থেকে, এই অ্যাসিডটা হচ্ছে বের করে নিয়ে আসে, অ্যালকোহল থেকে পানি শোষণ করে বলে এটাকে বলা হয় নিরোধক। তো এই সালফিউরিক অ্যাসিড, HCl, নাইট্রিক অ্যাসিড, এই সবগুলোই হচ্ছে পানিগ্রাহী হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এটা জারিত হয়, অক্সিজেন দ্বারা জারিত হয়ে এখানে তোমার অ্যালডিহাইডকে হচ্ছে কিটোন, তারপরে হচ্ছে কিটোনকে এই অ্যালডিহাইডকে আবার অ্যাসিডে পরিণত করে কার্বক্সিলিক অ্যাসিড। এটা তোমরা ছোটকালে দেখেছো, ছোট ক্লাসে দেখেছো, অর্থাৎ হচ্ছে নবম দশম শ্রেণীতে তোমরা দেখেছো। তো যাই হোক, এগুলো হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, কারণ এরা হচ্ছে পরিবেশের উপাদান দ্বারা এরা খুব মানে আক্রান্ত হয় বা পরিবেশের উপাদানের সাথে এরা বিক্রিয়া করে, এবং এদের ঘনমাত্রা হচ্ছে পরিবর্তন হয়ে যায়, এদের ভর চেঞ্জ হয়ে যায় অর্থাৎ পরিবর্তন হয়ে যায়, এবং দীর্ঘদিন পর্যন্ত পরিবেশে রাখা যায় না। তারপরে হচ্ছে আর কি করে, এদেরকে রাসায়নিক নিক্তিতে সঠিকভাবে ভর মাপা যায় না, কারণ রাসায়নিক নিক্তির এরা ক্ষতি করে। তো এই সমস্ত কারণে এগুলোকে বলা হয়ে থাকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো প্রশ্ন আসতে পারে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ব্যাখ্যা করো। ঠিক আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের যেভাবে ব্যাখ্যা দিয়েছি, একইভাবে আমরা এই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রেও এইভাবেই আমরা ব্যাখ্যাটা দিব। তো আশা করি যে আমরা এই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ থেকে যে ধরনের কোয়েশ্চেন হোক, সেই কোয়েশ্চেনের খ নাম্বারের কোয়েশ্চেন সাধারণত আসে, এগুলো আশা করি যে সবাই আমরা ব্যাখ্যা দিতে পারবো। তো তোমাদের মনে রাখতে হবে কি, যে সোডিয়াম থায়োসালফেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই দুটো হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এখান থেকে অবজেক্টিভ প্রশ্ন করা হয়। তো তোমরা অবজেক্টিভ সৃজনশীলের ক খ এর জন্য তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে আরও কিছু সংজ্ঞা আছে, আমরা সেগুলো পরবর্তীতে দেখে নিব, যেমন টাইট্রেশন কি, তারপরে হচ্ছে দর্শকায়ন কি, তারপরে হচ্ছে নির্দেশক কি, এই অধ্যায়ের প্রশ্ন, সেগুলো আমরা পরবর্তীতে দেখে নেওয়ার চেষ্টা করব। দর্শকায়ন আমরা যখন জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে সমতা করব, তখন হচ্ছে দর্শকায়ন ব্যবহার করা হয়ে থাকে। তো দর্শকায়ন মূলত হচ্ছে এক ধরনের আয়ন যা বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে অপরিবর্তিত থাকে এবং যাদের জারণ সংখ্যার কোনো চেঞ্জ হয় না, তাদেরকে বলা হয়ে থাকে দর্শকায়ন। আর টাইট্রেশন আমরা জানি যে টাইট্রেশন হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমে দেখা যাচ্ছে যে ওই অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিন্দু নির্ণয় করার জন্য আমরা কি করি, একটা বুলেটের মধ্যে একটা উপাদান, আমরা একটা দ্রবণকে নিই এবং আমরা ফ্লাক্সে, কনিক্যাল ফ্লাক্সে একটা দ্রবণকে নিই, তারপরে আমরা টাইট্রেট করি, টাইট্রেট করে একটা তুল্যতা বিন্দু নির্ধারণ করি নির্দেশকের মাধ্যমে। তো এই সিস্টেমটার নাম হচ্ছে টাইট্রেশন। তো সেগুলো আমরা পরবর্তীতে দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাসের এই টপিকগুলোই ছিল। তো আশা করি যে আমরা টপিকসগুলো ভালো করে বুঝতে পেরেছি। বাসায় আমরা সবাই ভালো করে প্র্যাকটিস করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার একত্রিত হবো। সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।